বিশ্বের সবচেয়ে বড় সংবিধান ভারতের। বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান যুক্তরাষ্ট্রের। পৃথিবীতে বাংলা ভাষায় অনুদিত সংবিধানের সদস্য সংখ্যা হচ্ছে একটি, যেটি বাংলায় অনুবাদ করে। সেটি হচ্ছে বাংলা সংবিধান, বাংলাদেশের সংবিধান। আমরা সংবিধানের একটু ইতিহাস সম্পর্কে জানবো। বাংলাদেশের যে সংবিধান তৈরি সেটা একটু ইতিহাস সম্পর্কে জানবো। অস্থায়ী সংবিধানের আদেশ জারি করা হয় 1972 সালের 11 জানুয়ারি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান কর্তৃক। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম 10 জানুয়ারি সদস্যে আসার পরেই 11 জানুয়ারি দেশের সংবিধান তৈরির আদেশ দান করেন। এটা হচ্ছে অস্থায়ী সাংবিধানিক আদেশ। এরপর হচ্ছে গণপরিষদে পুনরায় সেই আদেশটা জারি করা হয় 23 মার্চ 1972 সালে, এবং হচ্ছে সেটি কার্যকর হয় হচ্ছে 26 মার্চ 1971 সালে। এরপরে রাষ্ট্রপতি কর্তৃক রাষ্ট্রপতি তখন ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন বঙ্গবন্ধুর নির্দেশে রাষ্ট্রপতি গণপরিষদে সংবিধানের আদেশ জারি করেন। এরপরে গণপরিষদের সদস্য নির্বাচিত হন জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচন দ্বারা। অর্থাৎ গণপরিষদের সংবিধান তৈরি করার জন্য গণপরিষদের সদস্য নির্বাচিত হন জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচন দ্বারা। জাতীয় পরিষদের নির্বাচন হয় 1970 সালে 7 ডিসেম্বর, এবং কিছু আসন হয়েছিল 17 জানুয়ারি 1971 সালে। প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়েছিল 1970 সালে 17 ডিসেম্বর। এরপরে গণপরিষদের সদস্যের সংখ্যা ছিল 403 জন। গণপরিষদের অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আব্দুল রশিদ তরকাবাগিস। তাহলে গণপরিষদের সদস্য ছিলেন 403 জন, এর মধ্যে সভাপতি ছিলেন মাওলানা আব্দুল রশিদ তরকাবাগিস। গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় 10 এপ্রিল 1972 সালে। গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ, এবং প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ, জাতীয় সংসদের প্রথম স্পিকার। এটা পরীক্ষা ব্যবস্থা করে জাতীয় সংসদের প্রথম স্পিকারকে তখন আমরা বলতে পারি মোহাম্মদ উল্লাহ। সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন হচ্ছে 34 জন, যেগুলো গণপরিষদ থেকে নির্বাচন করা হয়েছিল। সংবিধান কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। তাকে সংবিধানের জনক বলা হয়, রূপকার বলা হয়, স্থপতি বলা হয়। তাহলে সংবিধানের জনক, রূপকার ও স্থপতি হচ্ছেন ডক্টর কামাল হোসেন। একমাত্র মহিলা সদস্য ছিলেন সংবিধানের, তিনি হচ্ছে বেগম রাজিয়া বানু। বিরোধী দলীয় একজন সদস্য ছিলেন, তিনি হচ্ছে সুরজিৎ সেন গুপ্ত। যে দেশের সংবিধানের আলোকে বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়েছিল তা হচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্র। অনেকটা ভারত এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের কপি আমাদের এই বাংলাদেশের সংবিধান। তবে অবশ্যই বাংলাদেশের সংবিধানে কিছু বৈচিত্র্যতা এবং ভিন্নতা রয়েছে, হুবহু আর কপি করা হয়নি। এরপরে সংবিধান খসড়া গণপরিষদে গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে, এবং হচ্ছে সংবিধান দিবস হয় 4 নভেম্বর 1972 সাল। সংবিধান দিবস 4 নভেম্বরকে সংবিধান দিবস বলা হয়। অর্থাৎ 4 নভেম্বর যেহেতু খসড়া গৃহীত হয়, সেজন্য 4 নভেম্বরকে সংবিধান দিবস বলা হয়। তবে এই খসড়া কিন্তু গণপরিষদে উত্থাপন করেন ডক্টর কামাল হোসেন। তিনি প্রথম উপস্থাপনকারী। তিনি প্রথম 12 অক্টোবর 1972 সালে এই খসড়া উত্থাপন করেন। সংবিধান কার্যকর এবং প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। অর্থাৎ সবকিছুর সমাপন হয় 16 ডিসেম্বর 1972 সালে, এবং ওই দিন থেকে আমাদের সংবিধানটা গৃহীত কার্যকর হয়। প্রথম সংবিধানটা ছিল হচ্ছে হস্তলিখিত 93 পাতা ছিল, অর্থাৎ 93 পাতার সংবিধান ছিল। এবং প্রথম সংবিধান ছিল হস্তলিখিত 93 পাতা, এবং হচ্ছে মূল লেখক ছিলেন শিল্পী আব্দুল রফ, যিনি এই সংবিধান লিখেছেন। এবং অঙ্গসজ্জা অর্থাৎ ফ্রন্ট পেজ এবং হচ্ছে অন্যান্য ইন্টেরিয়র অর্থাৎ আউটারিয়র যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো করেছিলেন শিল্পাচার্য জন লাউদ্দিন। মূল লিপিতে কিন্তু স্বাক্ষর হয় 14 ডিসেম্বর 1972 সালে, এবং স্বাক্ষরকারী সদস্য সংখ্যা হচ্ছে 309 জন। অর্থাৎ 309 জনই কিন্তু গণপরিষদে সেই সংবিধানে স্বাক্ষর করেন। শুধুমাত্র একজন স্বাক্ষর করেন, তিনি হচ্ছেন বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
অর্থাৎ তিনি সংবিধানে স্বাক্ষর করেননি, বাকি 309 জনে কিন্তু স্বাক্ষর করেছিলেন। সংবিধানে গৃহীত হওয়ার সময় ছিলেন রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। যখন শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের সময় রাষ্ট্রপতি হিসেবে দেওয়া হয়েছিল, পরে তিনি যখন স্বদেশে এসেছেন 10ই জানুয়ারি এবং 1972 সালে, তখন তিনি রাষ্ট্রপতির আসন ত্যাগ করে প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করেন এবং রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতি পদে বিচারপতি আবু সাইদকে প্রদান করেন। এরপরে হচ্ছে সংবিধানে গৃহীত হওয়ার সময় প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে শেখ মুজিবুর রহমান। তিনি প্রধানমন্ত্রী হওয়ার আরেকটা কারণ হচ্ছে কারণ পাকিস্তানি সরকারের বর্বরতা দেখেছিল সাধারণ বাঙালিরা 1971 সাল পর্যন্ত সে রাষ্ট্রপতির আসন থেকে, অর্থাৎ যে রাষ্ট্রপতির আসনে জনগণের ঘৃণা জন্মিয়েছিল, সেই রাষ্ট্রপতির আসনে শেখ মুজিবুর রহমান বসে দেশ পরিচালনা করবেন না বলেই তিনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেই দেশ পরিচালনা করেন এবং হচ্ছে রাষ্ট্রপতি পদে বিচারপতি আবু সাইদকে প্রদান করেন। সংবিধানের অধ্যায়, ভাগ এবং অনুচ্ছেদগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে মূলত সবগুলো তথ্যই গুরুত্বপূর্ণ, তারপরে আমি চেষ্টা করছি কিছু তথ্য বাদ দেওয়ার জন্য যাতে একটু প্রিসাইজ হয়, যাতে পরে বোঝা যায় এবং মনে রাখা যায়। অধ্যায় বা ভাগ যেটাই বলি না কেন, অধ্যায় বা ভাগ হচ্ছে 11টি, অনুচ্ছেদ হচ্ছে 153টি এবং হচ্ছে মূল বৈশিষ্ট্য 12টি। অর্থাৎ এই কয়েকটি অংশ, ভাগ এবং অনুচ্ছেদ বা বৈশিষ্ট্য নিয়ে পুরো সংবিধান লিখিত হয়। এখানে বেশ কয়েকটি দফা এবং অধ্যায় আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। প্রথমত আমরা আলোচনা করবো অধ্যায় বা ভাগ নিয়ে। প্রথম অধ্যায় কিন্তু প্রজাতন্ত্র হচ্ছে 1 থেকে 7 অনুচ্ছেদ পর্যন্ত হচ্ছে প্রজাতন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর দ্বিতীয় ভাগ হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 8 থেকে 25 অনুচ্ছেদ পর্যন্ত। এরপর তৃতীয় অধ্যায়ে আলোচনা হয়েছে মৌলিক অধিকার কিন্তু 26 থেকে 47 অনুচ্ছেদ পর্যন্ত হচ্ছে মৌলিক অধিকার। এরপরে চতুর্থ অধ্যায়ে হচ্ছে প্রায় প্রথম পরিচ্ছেদ, চতুর্থ অধ্যায়টা আরেকটু ডিটেলস আলোচনা করি। চতুর্থ অধ্যায় কিন্তু নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ চতুর্থ অধ্যায় নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ হচ্ছে প্রায় 48 থেকে 64 অনুচ্ছেদ পর্যন্ত হচ্ছে নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এই নির্বাহী বিভাগের প্রথম পরিচ্ছেদ হচ্ছে মানে একটা অধ্যায়ে, এই চতুর্থ অধ্যায়ে কিন্তু অনেকগুলো পরিচ্ছেদ রয়েছে। পরিচ্ছেদগুলোর একটা হচ্ছে প্রথম পরিচ্ছেদ রাষ্ট্রপতি নিয়ে আলোচনা করা হয়েছে, দ্বিতীয় পরিচ্ছেদ প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ নিয়ে আলোচনা করা হয়েছে, তৃতীয় পরিচ্ছেদ স্থানীয় শাসন নিয়ে আলোচনা করা হয়েছে, চতুর্থ পরিচ্ছেদ প্রতিরক্ষা কর্মবিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে, পঞ্চম পরিচ্ছেদ অ্যাটর্নি জেনারেল নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এই 5টা পরিচ্ছেদ মিলেই হচ্ছে কিন্তু চতুর্থ অধ্যায়, অর্থাৎ নির্বাহী বিভাগ গঠিত। এবং এখানে কোন অনুচ্ছেদ থেকে কোন অনুচ্ছেদ তার ধারাবাহিকভাবে বলা আছে। এরপরে আমরা যাব পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে আইনসভা। অর্থাৎ এই আইনসভা হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় হচ্ছে প্রায় 65 থেকে 93 অনুচ্ছেদ পর্যন্ত পঞ্চম অধ্যায়। 65 থেকে 93 অনুচ্ছেদ পর্যন্ত পঞ্চম অধ্যায়। এবং পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ হচ্ছে সংসদে কিন্তু 65 থেকে 79 পর্যন্ত পরিচ্ছেদ রয়েছে। এরপর অধ্যায়গুলো যদি প্রয়োজন হয় তাহলে ধারাবাহিকভাবে পড়া যায়, কিন্তু মূলত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমি এখানে দেখানোর চেষ্টা করব। এরপরে ষষ্ঠ অধ্যায় হচ্ছে বিচার বিভাগ। ষষ্ঠ অধ্যায় বিচার বিভাগ এবং বিচার বিভাগের অনুচ্ছেদ হচ্ছে 94 থেকে 117, অর্থাৎ 94 অনুচ্ছেদ থেকে 117 অনুচ্ছেদ পর্যন্ত হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের প্রথম পরিচ্ছেদ আলোচনা করা হয়েছে সুপ্রিম কোর্ট নিয়ে, 94 থেকে 113 অনুচ্ছেদ পর্যন্ত সুপ্রিম কোর্ট নিয়ে গঠিত। আর তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল, যেটা শুধুমাত্র 117 অনুচ্ছেদ। এরপর সপ্তম অধ্যায় পুরোটা কিন্তু নির্বাচন নিয়ে গঠিত, মানে একটি দেশের নির্বাচন, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, পৌরসভা, সিটি কর্পোরেশন সবগুলো নির্বাচন নিয়ে কিন্তু এই সপ্তম অধ্যায় গঠিত। তাহলে এই সপ্তম অধ্যায়ে শুধু আমরা নির্বাচন নিয়ে আলোচনা করবো, যেটা অনুচ্ছেদ হচ্ছে 118 থেকে 126, 118 থেকে 126 পর্যন্ত হচ্ছে সপ্তম অধ্যায় নির্বাচন অনুচ্ছেদ। এরপর অষ্টম অধ্যায় কিন্তু অষ্টম অধ্যায় হচ্ছে মহা হিসাব নিরীক্ষক বা নিয়ন্ত্রক। এটা 127 থেকে 132 অনুচ্ছেদ পর্যন্ত সীমাবদ্ধ। এরপর হচ্ছে নবম অধ্যায় বা নবম ভাগ হচ্ছে কর্মবিভাগ হচ্ছে 113 থেকে 133 থেকে 133 থেকে 149 পরিচ্ছেদ পর্যন্ত কর্মবিভাগ নিয়ে গঠিত। এবং কর্মবিভাগে হচ্ছে প্রথম পরিচ্ছেদ হচ্ছে কর্মবিভাগ 133 থেকে
134 এবং দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে সরকারি কর্ম কমিশন। সরকারি কর্ম কমিশন যেটা পিএসসি বলা যায়, আমরা যেই বিভাগের মধ্য দিয়ে কিন্তু বিসিএস বা প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ করা হয়, সেটা হচ্ছে সরকারি কর্ম কমিশন, যেটা দ্বিতীয় পরিচ্ছেদ রয়েছে। এবং 137 থেকে 141 পর্যন্ত সেই সরকারি কর্ম কমিশন নিয়েই কিন্তু বলা হয়েছে। এরপরে আরেকটা বিষয় আছে এখানে, যেটা আমি বোল্ড করতে বলে গেছিলাম, সেটা জরুরি বিধানাবলী, অর্থাৎ বিভিন্ন জরুরি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এই কর্মবিভাগে এটা 141-এর ক থেকে 148-এর ক পর্যন্ত সীমাবদ্ধ। এবং দশম অধ্যায় সংবিধান সংশোধন। দশম অধ্যায় শুধুমাত্র একটি অধ্যায় নিয়ে বা একটি পরিচ্ছেদ নিয়ে গঠিত, সেটা হচ্ছে সংবিধান সংশোধন, যেটা 142 পরিচ্ছেদ। এই সংবিধান সংশোধনের কথা আমরা একটু আগে বলেছিলাম, অর্থাৎ সংবিধান অনেক সময় সংশোধনের প্রয়োজন পড়ে, অর্থাৎ কোনো সময় অনুযায়ী যুগোপযোগী সিদ্ধান্তের জন্য সংবিধানের পরিবর্তনের প্রয়োজন পড়ে, তখন এই সংবিধানের বিভিন্ন পরিবর্তনের জন্য সংশোধন করতে হয়। এবার হচ্ছে সর্বশেষ অধ্যায় 11 অধ্যায়, যেটার হয়তো বিবিধ বলা আছে, অর্থাৎ এখানে বিভিন্ন রকম আইন বা নিয়ম নিয়ে কথা বলা হয়েছে, যেটা 143 থেকে 153 অনুচ্ছেদ পর্যন্ত। এই ভাগগুলো আমরা আসলে চাই সবগুলোই আমাদের আসলে মাথায় রাখা দরকার, কারণ প্রায় এই 11টা অধ্যায় অনেকগুলো পরিচ্ছেদ আছে। এগুলো জাস্ট একটু ধারণা নিয়ে আমরা পরের টপিকে যাওয়ার চেষ্টা করবো। কারো যদি মনে হয় যেগুলো অনেক বেশি, তাহলে যেগুলো হলুদ কালারের বোল্ড করা আছে শুধু সেগুলো পড়লেই হবে, কারণ এখানে সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সংবিধানের প্রতিটা পরিচ্ছেদ, প্রতিটা অংশই কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরেও আমি চেষ্টা করেছি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে যেখান থেকে, বা যেগুলো জানা আমাদের জন্য অবশ্যম্ভাবী, সেগুলো আমি বোল্ড করার চেষ্টা করেছি। এরপরে আমরা আলোচনা করব অনুচ্ছেদ সমূহ নিয়ে, অর্থাৎ অনেকগুলো অনুচ্ছেদ আছে। আমরা যে বললাম 153টি অনুচ্ছেদ, 11টি অধ্যায়ে প্রায় 153টি অনুচ্ছেদ আছে। সেই অনুচ্ছেদগুলো নিয়ে একটু উদাহরণ নেওয়ার চেষ্টা করব। যে অনুচ্ছেদগুলো অতীব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব। আমার একটু রিকোয়েস্ট, এই জিনিসগুলো কেউ মুখস্থ করবেন না, মানে একটু বারবার বললে আমার মনে হয় এগুলো অনেক বেশি মনে থাকবে, আর এটা মুখস্থ করার বিষয়ও না। এরপরে আমরা দেখবো প্রজাতন্ত্র। প্রথম যে পরিচ্ছেদ যেটা দেওয়া আছে, সেই প্রজাতন্ত্র কিন্তু প্রথম ভাগ হচ্ছে প্রজাতন্ত্র হচ্ছে অনুচ্ছেদ হচ্ছে 1 থেকে 7। আমরা একটু আগে পড়েছিলাম যে প্রথম ভাগ মানে প্রথম অধ্যায় হচ্ছে প্রজাতন্ত্রের পরিচ্ছেদ হচ্ছে 1 থেকে 7। প্রজাতন্ত্রের প্রথম পরিচ্ছেদ, আর আমরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র কি? প্রজাতন্ত্র হচ্ছে একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত, অর্থাৎ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে কিন্তু প্রকৃত নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এবং ইংরেজিতে এটিকে ডাকা হয় দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এরপর প্রথম পরিচ্ছেদ সেটা কিন্তু আমরা প্রজাতন্ত্র নিয়ে আলোচনা করলাম। দ্বিতীয় পরিচ্ছেদ যেটা আছে সেটা হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, চতুর্থ পরিচ্ছেদ, এভাবে আলোচনা করা হবে। প্রথম পরিচ্ছেদ প্রজাতন্ত্র, দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে রাষ্ট্রীয় সীমানা, অর্থাৎ একটি দেশের অবশ্যই রাষ্ট্রীয় সীমানা রয়েছে, সেই রাষ্ট্রীয় সীমানা নিয়েই প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের ক, যেখানে রাষ্ট্রধর্ম নিয়ে কথা বলা হয়েছে, অর্থাৎ ইসলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি স্কিপ করে গেছি। রাষ্ট্রীয় সীমানা কিন্তু আমাদের দেশের সাথে দুটি দেশের সীমানা রয়েছে, একটা হচ্ছে ভারত এবং একটা হচ্ছে মিয়ানমারের কিছু অংশ, এবং ভারতের বেশিরভাগই অংশ আমাদের সীমানাদুর্গ রয়েছে। এরপর রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম অবলম্বনের সমমর্যাদার ও সমাধিকার। অর্থাৎ ইসলাম ধর্ম হচ্ছে, যেহেতু ইসলাম ধর্মাবলম্বী বাংলাদেশে হচ্ছে প্রায় 93%, এই 93% ইসলাম কান্ট্রিতে অবশ্যই ইসলাম ধর্মই হচ্ছে রাষ্ট্রধর্ম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা অন্য ধর্মাবলম্বী আছেন তাদের কিন্তু সম অধিকার বা সমমর্যাদা দেওয়া হবে, অর্থাৎ তারা নিজেদের ধর্ম পালনে শতভাগ নিরাপদ, এবং তারা তাদের ধর্ম পালন করতে পারবে। এরপর তৃতীয় পরিচ্ছেদ যেটা রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা, অর্থাৎ আমরা কিন্তু সেই বাংলা ভাষার জন্যই 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে জীবন দিয়েছিলাম, এবং সেই রাষ্ট্রভাষা কিন্তু আমাদের বাংলাই, যেখানে প্রধান ভাষা বাংলা আর ইংরেজি ভাষা হচ্ছে আমাদের দ্বিতীয় ভাষা। এরপরে চতুর্থ পরিচ্ছেদ হচ্ছে রাষ্ট্রীয় সঙ্গীত, পতাকা, প্রতীক। আমরা জানি আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটি প্রথম 10 চরণ হচ্ছে আমাদের, এটা থেকে অনেক বড়, তবে 10 চরণ হচ্ছে এটা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবেই গ্রহণ করা হয়েছে, এবং যে কোনো অনুষ্ঠান কিংবা জাতীয় কোনো কাজে কিন্তু আমরা এই 4 চরণ বাজাতে হয়, মানে এই 10 চরণের মধ্যে কিন্তু 4 চরণ মানে গাইতে হয় বা বাজাতে হয়। এরপরে পতাকার ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা, এই জাতীয় সঙ্গীত রচনায় আমরা অবশ্যই জানি 1905 সালের বঙ্গভঙ্গ
বঙ্গবন্ধুকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আমার সোনার বাংলা গানটিকে কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে আরেকটা কথা বলে যাই, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ কিন্তু ৩টি দেশেরই জাতীয় সঙ্গীত রচয়িতা। একটা হচ্ছে ভারত, আরেকটা হচ্ছে শ্রীলঙ্কা, আর আরেকটা হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ। এরপর হচ্ছে জাতীয় পতাকা সবুজ ক্ষেত্রের উপর অবস্থিত রক্তবন্ধের একটি ভরাট বৃত্ত, অর্থাৎ জাতীয় পতাকা কিন্তু সবুজ বৃত্তের উপর অবস্থিত একটি রক্তবন্ধের একটি ভরাট বৃত্ত, অর্থাৎ সবুজ একটা আমাদের এই পতাকা হওয়ার একটা কারণ হচ্ছে আমাদের কিন্তু চিরসবুজ বাংলাদেশ। এখানে লাল বৃত্ত দ্বারা বোঝাই সূর্য, যেটা হচ্ছে আমরা বিজয়ী এনেছি। এরপরে প্রতীক, আমাদের জাতীয় প্রতীক হচ্ছে উভয় পাশে ধানের শীষ বেষ্টিত এবং পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষদেশে পাট গাছের 3টি পরস্পর সংযুক্ত পত্র, তারপর হচ্ছে তাহার উভয় পাশে 2টি করিয়া তারকা। অর্থাৎ আমরা অনেক সময় 2 টাকার মধ্যে দেখেছি, অনেক সময় যেখানে ফুল 5 টাকার মধ্যে রয়েছে, 1 টাকার মধ্যে হয়তো রয়েছে। এই যে প্রতীক, এটাই হচ্ছে আমাদের জাতীয় প্রতীক। এরপরে 4 ক, অর্থাৎ 4র্থ পরিচ্ছেদের আবার ক আলাদা করে বলা হয়েছে, যেটা হচ্ছে জাতির পিতার প্রতিকৃতি। অর্থাৎ জাতির পিতার প্রতিকৃতি হচ্ছে জাতির পিতার যে ছবি। এটা আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে জাতির পিতার হচ্ছে প্রতীক। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ প্রতিষ্ঠানে কিন্তু রয়েছে জাতির পিতার স্ট্যাচু পাওয়া যায়। এরপরে পঞ্চম পরিচ্ছেদ রাজধানী সম্পর্কে বলা হয়েছে। পঞ্চম পরিচ্ছেদ রাজধানী, আমরা জানি আমাদের বাংলাদেশ রাজধানী ঢাকা। এরপর ষষ্ঠ পরিচ্ছেদ হচ্ছে নাগরিকত্ব, অর্থাৎ জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ জাতীয়তা বাংলাদেশ। অর্থাৎ আমাদের যে জনগণ, এটা জাতি হিসেবে আমরা বাঙালি, আমরা সবাই বাঙালি এবং জাতীয়তা হিসেবে আমরা বাংলাদেশি, এই কথাটা বলা হয়েছে। এরপরে সপ্তম পরিচ্ছেদ হচ্ছে প্রাধান্য। সপ্তম হচ্ছে সংবিধান প্রাধান্য, অর্থাৎ সংবিধানকে প্রাধান্য দিয়ে সকল আইন পরিচালনা করা হবে, সেটা বলা হয়েছে। এবং হচ্ছে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, অর্থাৎ সকল ক্ষমতার মালিক সরকার যত সিদ্ধান্ত নেবে, যত আইন পরিবর্তন করবেন এবং যত কিছুই করবেন না কেন, সবকিছু কিন্তু জনগণই হচ্ছে মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে। এরপরে আমরা আলোচনা করবো হচ্ছে প্রথম অধ্যায় আমাদের শেষ, দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করবো। দ্বিতীয় অধ্যায়ের যে নাম, সেটা হচ্ছে রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি। আমাদের যে একটা দেশ পরিচালনা করার জন্য অবশ্যই কিছু মূলনীতি থাকবে, যেগুলোর উপর ভিত্তি করে কিন্তু দেশের আইন কাঠামো পরিচালিত হবে। এটা হচ্ছে অষ্টম পরিচ্ছেদ। অষ্টম পরিচ্ছেদ হচ্ছে মূলনীতি হচ্ছে চারটি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই 4টি মূলনীতির উপর ভিত্তি করে কিন্তু আমাদের দেশটা পরিচালিত হবে। অর্থাৎ আমরা জাতি হিসেবে আমরা অবশ্যই থাকবে বাঙালি, আমাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম তো অবশ্যই আছেন, সবাই মিলে আমরা কিন্তু একতাবদ্ধ হয়ে থাকবো। এবং সেভাবে বলা হয়েছে ধর্মনিরপেক্ষতা, আর হচ্ছে সমাজতন্ত্র। সমাজের অবশ্যই বিপদ আপদ সবকিছুই আমাদের একসাথে মোকাবিলা করতে হবে। আর হচ্ছে গণতন্ত্র হচ্ছে জনগণের সকল শক্তির উৎস সরকারের কাছে। এরপর হচ্ছে তাহলে আমরা প্রথম যে জাতীয়তাবাদ নিয়েই নবম পরিচ্ছেদ গঠিত। অর্থাৎ নবম পরিচ্ছেদ হচ্ছে জাতীয়তাবাদ হচ্ছে কি? বাঙালি জাতির ঐক্য, সংগতি, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। হ্যাঁ, এটাই। এরপর হচ্ছে দশম পরিচ্ছেদ সমাজতন্ত্র, শোষণ মুক্তি। অর্থাৎ এই সমাজতন্ত্র, এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। সমাজতন্ত্র হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠা। এরপর হচ্ছে 11 হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার। অর্থাৎ 11 নম্বর হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার। মানবাধিকার মানে হচ্ছে এই যে আমাদের এটা একটা মূলনীতি, জনগণের অধিকার। এরপর হচ্ছে 12 অধ্যায় হচ্ছে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। অর্থাৎ কোনো ধর্মকে আমরা বেশি প্রাধান্য দিব না, সব ধর্মই হচ্ছে বাংলাদেশে একসাথে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে। এটা হচ্ছে 12 পরিচ্ছেদ। 12 পরিচ্ছেদে দ্বিতীয় ভাগে 12 পরিচ্ছেদে ধর্মনিরপেক্ষতা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর এই দফাগুলো না পড়লেও চলবে। এরপর 19তম যে পরিচ্ছেদ আছে, সেটা হচ্ছে, এটা আমরা একটু পড়ি। 19তমতে বলা হয়েছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। অর্থাৎ নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য রয়েছে। অর্থাৎ আমরা নাগরিক হিসেবে দেশের প্রতি কর্তব্য রয়েছে, এবং সরকারি কর্মচারী তারা যেহেতু জনগণের কর্মী, তারা জনগণের জন্যই কাজ করবে, এরকম কিছু বিধান রয়েছে। এটা হচ্ছে 21 পরিচ্ছেদ। এরপর হচ্ছে 22 পরিচ্ছেদ হচ্ছে কি? নির্বাহী বিভাগ খাতে বিচার বিভাগ পৃথকীকরণ। যেটা 39তম বিসিএসে
পরীক্ষা আসছিল। তাহলে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ মানে হচ্ছে কি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোটা আলাদা, দুইটা ভিন্নভাবে কাজ করবে। এরপরে 23-এর ক, 23 কিন্তু একটা পরিচ্ছেদ অলরেডি, 23-এর ক কিন্তু আরেকটা পরিচ্ছেদ। 23 হচ্ছে জাতীয় সংস্কৃতি নিয়ে, 23 পরিচ্ছেদটা হচ্ছে জাতীয় সংস্কৃতি, এবং 23-এর ক হচ্ছে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি, যেটা হচ্ছে 23-এর ক দ্বারা বলা হয়েছে। এরপরে মানে এই উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী, সম্প্রদায়, এদের সংস্কৃতি, এদের আচার ব্যবহার, অনুষ্ঠান, সবকিছু এগুলো নিয়ে 23-এর ক কিন্তু উত্থাপিত হয়েছে। এরপরে 25 পরিচ্ছেদ দ্বারা বোঝায় আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতি উন্নয়ন। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতি উন্নয়ন, অর্থাৎ অন্য দেশের সাথে কিভাবে আমরা মেলামেশা করবো বা শান্তি কিভাবে বজায় রাখবো, নিরাপত্তা কিভাবে বজায় রাখবো অন্য দেশের যুদ্ধ থেকে, এবং সংগতি উন্নয়ন মানে হচ্ছে ওদের সাথে সহমর্মিতা বা সহযোগিতার হাত কিভাবে বাড়াবো, এই বিষয়গুলো নিয়ে বলা হয়েছে 25 পরিচ্ছেদ। এরপরে আমরা তৃতীয় অধ্যায়ে চলে এসেছি। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অধিকার। অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকার, যেগুলো ছাড়া একজন নাগরিক একটি দেশে বসবাস করতে পারে না, সেগুলো হচ্ছে মৌলিক অধিকার। এখন সেই মৌলিক অধিকারের নিয়ে আমরা কথা বলবো। এখানে 26 পরিচ্ছেদ দ্বারা বোঝায় মৌলিক অধিকারের অসামঞ্জস্যতা, আইন বাতিল। অর্থাৎ মৌলিক অধিকার অসামঞ্জস্য, এরকম আইন দেশে প্রযোজ্য হবে না, এই ধরনের আইন বাতিল হবে। তাহলে এটা আমি দাগাতে বলে গেছিলাম। এরপর হচ্ছে 27 পরিচ্ছেদ দ্বারা বলা হয়েছে আইন দৃষ্টিতে সমতা, অর্থাৎ সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান আইন ও সমান আশ্রয় লাভের অধিকারী। অর্থাৎ একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা একজন রাজনৈতিক ব্যক্তি অথবা একজন দরিদ্র কৃষক, সবাই কিন্তু সমান আইনের সমান দৃষ্টিতে আশ্রয় লাভের সুযোগ পাবে। সবার আইনের চোখে সবাই কিন্তু সমান, এটা বলা হয়েছে। এরপরে ধর্মীয় প্রবৃত্তির কারণে বৈষম্য, অর্থাৎ অনেক সময় আমরা দেখি ধর্মীয় বিভিন্ন কারণ হচ্ছে বৈষম্য সৃষ্টি করে। ধর্মীয় প্রবৃত্তির কারণে বৈষম্য সৃষ্টি না দিতে পারে। ধর্মীয় গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ ও জন্মস্থানের কারণে কোনো বৈষম্য নয়, অর্থাৎ এগুলোর কারণে কোনো বৈষম্য করা যাবে না। এরপরে সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার, শুধু নৃগোষ্ঠী থেকে শুরু করে পুরুষ নারী, বয়স থেকে শুরু করে সবকিছুই নারী পুরুষের সমান অধিকার। নারী ও শিশু এবং অনগ্রসর অংশের জন্য বিশেষ বিধান, অর্থাৎ অনেক সময় কিছু নারী এবং হচ্ছে কিছু শিশু এবং অনগ্রসর অংশ মানে হচ্ছে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা পাহাড়ি অঞ্চলের মানুষ, তাদের জন্য বিশেষ বিধান থাকবে। এরপরে 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা, অর্থাৎ 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সবাই সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ পাবে, কেউ বেশি কেউ কম নয়। এরপরে আমরা দেখবো 31 নম্বর অনুচ্ছেদে। 31 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আইনের আশ্রয় লাভের অধিকার, অর্থাৎ প্রতি ব্যক্তি সে চাইলে আইনের আশ্রয় নিতে পারে বিপদে আপদে কিংবা যে কোনো প্রয়োজনে। এরপর 32 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, অর্থাৎ যে কেউ যে কোনোভাবে জীবন ধারণ করতে পারে বা ব্যক্তি স্বাধীনতা রয়েছে, সে চাইলে তার ইচ্ছা মতো কর্মকাণ্ডে নিয়োজিত হতে পারে। তবে দেশ বহির্ভূত বা দেশের ক্ষতি হয় এরকম কোনো কাজ কিন্তু নয়। সরি। এরপরে আরো দু একটা অনুচ্ছেদ আমি দাগাই নাই এখানে, সেটা হচ্ছে গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, অর্থাৎ কিভাবে গ্রেফতার করবে এই বিষয়গুলো, এবং হচ্ছে জবরদস্তি সহ নিষিদ্ধকরণ, অর্থাৎ শ্রমিকদের জবরদস্তি করে কাজ করানোর এই বিষয়টা নিষিদ্ধকরণ করা হয়েছে। এরপরে 35 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বিচার ও তদন্ত সম্পর্কে রক্ষণ, অর্থাৎ বিভিন্ন মামলার আসামিদের বিচার যেভাবে হবে সেই বিষয় নিয়ে, এবং তাদের কি কি শাস্তি হতে পারে, ফাঁসি কিংবা অন্য বিষয়গুলো নিয়ে বলা হয়েছে। এরপরে 34 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে চলাফেরার স্বাধীনতা, অর্থাৎ চাইলে মানুষ চলাফেরার স্বাধীনতা রয়েছে, চাইলে যেভাবে সে চলাফেরা করতে পারে, দিনে রাতে এভাবে চলাফেরার স্বাধীনতা রয়েছে। এরপর সমাবেশের স্বাধীনতা, এরপরে রাজনৈতিক কোনো ব্যক্তি কিংবা কোনো ধর্মীয় সংগঠন কিংবা রাজনৈতিক সংগঠনের অবশ্যই সমাবেশ করার অধিকার রয়েছে, এবং এটা হচ্ছে 37তম অনুচ্ছেদ। এবং 38তম অনুচ্ছেদ হচ্ছে সংগঠনের স্বাধীনতা রয়েছে, অর্থাৎ সংগঠন চাইলে একটা চাইলে সংগঠন যে কেউ বানিয়ে সেটা পরিচালনা করতে পারে, যে কোনো ধরনের সংগঠন গ্রহণযোগ্য দেশে। এরপর হচ্ছে 39 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, অর্থাৎ
যে কেউ চাইলে সে চিন্তা এবং নিজস্ব চিন্তা বা বুদ্ধি এগুলোকে কাজে লাগাতে পারে, এবং চাইলে সরকার সমালোচনা করতে পারে, সরকারের সমালোচনা করতে পারে, দেশের সমালোচনা করতে পারে। এই বিষয়গুলো নিয়ে সে কিন্তু একজন নাগরিক চাইলে কথা বলতে পারে, কথা বলার অধিকার রয়েছে। এরপরে আর একটা বিষয়, সেটা হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা। সেটাতে বললাম আমরা ক। আবার 39-2 ক, এভাবে বলতে হয় 39-2 ক। এই অংশে বলা হয়েছে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা, অর্থাৎ কথা বলার যে স্বাধীনতা সেটাই অবশ্যই থাকবে, সেটা হোক অনলাইন মিডিয়া কিংবা হোক অফলাইনে, অথবা যে কোনোভাবে কথা বলতে পারে। এরপরে খ অনুচ্ছেদ 39-2 খতে বলা হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা, অর্থাৎ সংবাদপত্র চাইলেই সরকারের সমালোচনা নিয়ে কথা বলতে পারে, সরকারের বিভিন্ন সমালোচনাপূর্ণ দিকগুলো নিয়ে কথা বলতে পারে, কর্মকাণ্ড নিয়ে কথা বলতে পারে, স্বাধীনতা অবশ্যই রয়েছে। এরপরে 40 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে পেশা বা বৃত্তির স্বাধীনতা, অর্থাৎ যে কেউ চাইলে যে কোনো পেশা নির্ভর হতে পারে বা যে কোনো কাজ করে সে চলতে পারে। 41 অনুচ্ছেদে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতা, অর্থাৎ যে কেউ চাইলে যে কোনো ধর্ম পালন করতে পারবে, অর্থাৎ কোনো বিধিবিধান থাকবে না, যে কেউ চাইলে যে কোনো ধর্ম পালনে সে নিয়োজিত হতে পারবে। এবং সম্পত্তির অধিকার, 42 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে সম্পদের অধিকার। এরপরে মৌলিক অধিকার বলবৎকরণ, 44তম পরিচ্ছেদে বলা হয়েছে মৌলিক অধিকার বলবৎকরণ, অর্থাৎ রিট মামলার আবেদন। অর্থাৎ মৌলিক অধিকার লঙ্ঘন হলে এই সংবিধানের 102 ধারা অনুচ্ছেদে 1 দফা অনুযায়ী মামলা করা যাবে। অর্থাৎ কেউ যদি প্রকৃতপক্ষে চাকরি পেয়ে থাকে, কোনো কারণে যদি তার চাকরি না হয় বা সে প্রত্যাহারিত হয়, তাহলে যদি মনে হয় সে দুর্নীতি কিংবা অন্য কোনো পরিস্থিতির শিকার হয়েছে, তাহলে সে চাইলে হাইকোর্টে রিট করতে পারে। রিট করার মাধ্যমে সে তার মৌলিক অধিকার ফিরিয়ে আনতে পারে। এরপর আমরা আসলাম 4র্থ অধ্যায়, অর্থাৎ নির্বাহী বিভাগ। 4র্থ অধ্যায়ের নাম হচ্ছে নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগে বলা হয়েছে রাষ্ট্রপতি সম্পর্কে, অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ করতে পারে। অর্থাৎ রাষ্ট্রপতির যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা অনুযায়ী প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ছাড়াই কিন্তু রাষ্ট্রপতি বিচারপতিকে নিয়োগ করতে পারে। রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে। একটা হচ্ছে বয়স অবশ্যই 35-এর কম হওয়া যাবে না, এবং সংসদ সদস্য দ্বারা নির্বাচিত হতে হবে, অর্থাৎ সংসদে যে সংসদ সদস্য থাকবেন তাদের ভোট দ্বারাই কিন্তু একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এরপরে আরেকটা গ নাম্বার বলা হয়েছে অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত নয়, অর্থাৎ অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতিকে পদ থেকে অপসারিত করা যাবে না। ক্ষমা প্রদর্শনের অধিকার, অর্থাৎ ক্ষমা প্রদর্শনের অধিকার মানে যদি কোনো একজন আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিংবা ফাঁসির আসামি যদি কোনো বড়তর অপরাধ করে থাকেন, যদি রাষ্ট্রপতি চান যে তাকে ক্ষমা করা যাবে, তাহলে তাকে যদি ক্ষমা করা হয় তাহলে সে তার মৃত্যুদণ্ড খারিজ হবে, অর্থাৎ সে দণ্ডমুক্ত হবে। তাহলে রাষ্ট্রপতি চাইলেই যে কাউকে অপরাধমুক্ত বা ক্ষমা প্রদর্শনের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কিংবা তার দণ্ড হ্রাস করতে পারে। এরপরে রাষ্ট্রপতির পদের মেয়াদ। এখন আমরা জানবো রাষ্ট্রপতি আসলে কত বছর থাকতে পারে বা তার রাষ্ট্রপতি হিসেবে আসন গ্রহণ করার যে পদ্ধতি সেটা একটু দেখবো। কার্যভার, তিনি চাইলে 5 বছর ধরে একটা পদে থাকতে পারবেন, এবং 2 বারের বেশি নেই, অর্থাৎ 2 মেয়াদের বেশি, অর্থাৎ 10 বছরের বেশি তিনি কোনো মতেই একটা পদে রাষ্ট্রপতি থাকতে পারবেন না। পদত্যাগ, তিনি যদি পদত্যাগ করতে চান স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র দিতে হবে, অর্থাৎ তিনি যদি স্পিকারের কাছে যদি স্বাক্ষরযুক্ত একটা পত্র দেন যে আমি পদত্যাগ করবো, তাহলে সেক্ষেত্রেই তিনি পদত্যাগ করতে পারবেন। তারপর হচ্ছে রাষ্ট্রপতির দায় মুক্তি, অর্থাৎ আদালতে জবাবদিহিতা করতে হবে না। উনি যদি দায় মুক্তি হতে চান তাহলে তাকে আদালতে জবাবদিহি করতে হবে না, যে আমি আদালতে গিয়ে যে একজন রাষ্ট্রপতিকে কথা বলতে হবে না। এরপরে 52 পরিচ্ছেদে বলা হয়েছে অভিশংসন নিয়ে আমরা একটু আগে বলেছিলাম, সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসাধারণের কারণে হচ্ছে কিন্তু তিনি অভিশংসন হতে পারে, মানে তার পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হতে পারে, অথবা তাকে রাষ্ট্রপতি আসন থেকে পদত্যাগ করতে হতে পারে। এই হচ্ছে সংবিধান লঙ্ঘন হলে, বা তিনি যদি সংবিধান লঙ্ঘন জাতীয় কোনো কাজ করে থাকেন কিংবা গুরুতর অসাধারণ কোনো কিছু করে থাকেন। এরপর আরেকটা বিষয়ে তিনি অভিশংসন হতে পারে, সেটা হচ্ছে সংসদ সদস্য যারা সংসদে থাকেন, সংসদ সদস্যরা যদি 2/3 করে তাকে অভিযোগ যথার্থ বলে বলেন, তখন কিন্তু তার প্রস্তাব যদি কার্যকর হয় সংসদে, তখন জাতীয় সংসদে যখন কার্যকর হয় তখন তাকে অভিশংসন হতে পারে। অর্থাৎ তিনি কোনো একটা অপরাধ করেছেন, সেক্ষেত্রে সংসদে 2/3 সদস্যরা ভোট দিয়েছেন যে তিনি এই কাজটি করেছেন, ভুল কাজটি করেছেন, যেটি সংবিধানের বিরোধী, রাষ্ট্রবিরোধী, তখন কিন্তু তার অভিশংসন হতে পারে যদি সেটা জাতীয় সংসদ কর্তৃক কার্যকর হয়।
এরপরে মন্ত্রিসভা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা এখন আলোচনা করছি চতুর্থ ভাগ অর্থাৎ চতুর্থ অধ্যায় মন্ত্রিসভা। মন্ত্রিসভা নিয়ে যদি আমরা একটু কথা বলি, প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা হচ্ছে নির্বাহী ক্ষমতা অর্থাৎ প্রজাতন্ত্র যেভাবে পরিচালিত হয় প্রধানমন্ত্রীর আন্ডারে পরিচালিত হয়। 39 নম্বর বিসিএস এসেছিল, প্রজাতন্ত্র কিন্তু প্রধানমন্ত্রীর অধীনে পরিচালিত হয়। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে কিন্তু মন্ত্রিসভা পরিচালিত হয়। মন্ত্রিসভা দায়ী থাকবে কিন্তু সংসদের নিকট। অবশ্যই মন্ত্রিসভার সকল কিছুর জন্য দায় স্বীকার করবে কিন্তু সংসদে বক্তৃতা প্রদানের মাধ্যমে কিন্তু দায় স্বীকার করতে হবে। এরপরে সকল নির্বাহী ব্যবস্থা গৃহীত, অর্থাৎ সকল নির্বাহী ব্যবস্থা গৃহীত হবে রাষ্ট্রপতির নামে। অর্থাৎ মন্ত্রিসভায় সকল কিছু নির্বাহী ব্যবস্থা গৃহীত হবে রাষ্ট্রপতিকে জানানোর মাধ্যমে কিন্তু সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর মন্ত্রীগণ, একজন প্রধানমন্ত্রী ও একজন প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী কর্তৃক অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নির্ধারণ। অর্থাৎ প্রধানমন্ত্রী চাইলেই যে কাউকে মন্ত্রী বানাতে পারেন এবং প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী বানাতে পারেন। আমাদের দেশে 3 ধরনের মন্ত্রী আমরা দেখতে পাই, প্রধানমন্ত্রী এবং হচ্ছে প্রতিমন্ত্রী এবং হচ্ছে উপমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী, বিভিন্ন মন্ত্রী এই বিষয়ে। তাহলে এরপরে আমরা আলোচনা করবো প্রধানমন্ত্রীর ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ। এটা কিন্তু রাষ্ট্রপতি করে থাকেন। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের কিন্তু নিয়োগদান করেন রাষ্ট্রপতি, কিন্তু বাছাই করেন কিন্তু প্রধানমন্ত্রী। এরপরে আমরা একটা বিষয় স্কিপ করেছি, সেটা হচ্ছে টেকনোক্রেট মন্ত্রী। সংসদ সদস্য নয় কিন্তু মন্ত্রী পরিষদের সদস্য এমন মন্ত্রী। কোনোভাবে কোনো একজন মন্ত্রী চাইলে সংসদের বাইরে থেকেও সে মন্ত্রী হতে পারে, তাকে বলা হয় টেকনোক্রেট মন্ত্রী। অর্থাৎ তিনি কোনো এমপি নয় অথবা সংসদ সদস্য নয়, কিন্তু চাইলে তাকে প্রধানমন্ত্রী চাইলে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে মন্ত্রী পরিষদে স্থাপন করতে পারেন। এরপরে আমরা জানবো হচ্ছে প্রধানমন্ত্রী পদের মেয়াদ। প্রধানমন্ত্রী পদের মেয়াদ কিন্তু 5 বছর, আমরা সবাই জানি। এবং সর্বাধিনায়কতা অর্থাৎ প্রতিরক্ষা কর্মবিভাগের সর্বাধিনায়ক কিন্তু রাষ্ট্রপতি। অর্থাৎ সর্বাধিনায়কতা কিন্তু একটা দেশের প্রতিরক্ষা কর্মবিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি হিসেবে থাকেন। এরপর আমরা যুদ্ধ সংসদের অনুমতি ব্যতীত কোনো যুদ্ধ নেই। অর্থাৎ কোনো দেশ বা বিদেশের সাথে যুদ্ধ করতে গেলে কিন্তু সংসদের অনুমতি ছাড়া কোনো ধরনের যুদ্ধ ঘোষণা করা যাবে না, সেটাই বলা হয়েছে। এরপরে 64 পরিচ্ছেদে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল অর্থাৎ সরকারের প্রধান আইনজীবী। অ্যাটর্নি জেনারেল কিন্তু বাংলাদেশ সরকারের কিন্তু প্রধান আইনজীবী, তিনি কিন্তু সকল বড় ধরনের ডিসিশনগুলো কিন্তু তিনিই নেন, অর্থাৎ তার অধীনে কিন্তু নির্বাচিত হন। তাহলে অ্যাটর্নি জেনারেল কিন্তু সরকারের প্রধান আইনজীবী। যোগ্যতা হচ্ছে সুপ্রিম কোর্টের একজন অ্যাটর্নি জেনারেল হতে হলে কি যোগ্যতা থাকতে হবে? সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা। যোগ্য ব্যক্তি, নিয়োগ ও কাজের সময়সীমা, বেতন রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত হয়। অর্থাৎ সুপ্রিম কোর্টের তার যোগ্যতা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্য ব্যক্তি, তিনি নিয়োগ এবং কাজের সময়সীমা এবং বেতন সবকিছু রাষ্ট্রপতি নির্ধারণ করে দেয়। রাষ্ট্রপতির অনুসারেই কিন্তু সবকিছু নির্ধারণ হয়। এরপরে পঞ্চম অধ্যায়ে আমরা আসলাম। পঞ্চম অধ্যায় হচ্ছে আইনসভা। আইনসভা হচ্ছে সংসদ প্রতিষ্ঠা, এটা বলা হয়েছে 65 অনুচ্ছেদে সংসদ প্রতিষ্ঠা। এবং বাংলাদেশের সংসদ, এটা হচ্ছে জাতীয় সংসদ নামে পরিচিত। আমরা জানি হচ্ছে সংসদ প্রতিষ্ঠা, এটা হচ্ছে আইনসভা। একটা কথা বলিনি, সেটা হচ্ছে আইন কিন্তু প্রতিষ্ঠা হয় সংসদের মাধ্যমে, অর্থাৎ সংসদের বিভিন্ন সদস্যদের মধ্য দিয়ে কিন্তু আইন প্রতিষ্ঠা হয়। এখন এই বাংলাদেশের সংসদের নাম হচ্ছে জাতীয় সংসদ, যেটা হাউস অফ দ্য নেশন নামে পরিচিত। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে সংসদ সদস্য কিন্তু 350 জনের মধ্যে সীমিত, তবে 300 জন হচ্ছে পুরুষ এবং 50 জন হচ্ছে মহিলা। অর্থাৎ 300 জনের মধ্যে হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা পুরুষ, এবং 50 জন হচ্ছে মহিলা প্রার্থী থাকবেন। আইন প্রণয়ন ক্ষমতা, অর্থাৎ আইন প্রণয়ন ক্ষমতা সংসদের যত সব আইন সবগুলো প্রণয়ন করবে কিন্তু সংসদে, অর্থাৎ সংসদ সদস্যদের দ্বারাই ভোটের মাধ্যমে হচ্ছে এই আইনগুলো প্রণয়ন করা হবে। ন্যায়পাল, এরপরে টপিকটা হচ্ছে ন্যায়পাল, অর্থাৎ 80 আইন প্রণয়ন পদ্ধতি। এটা হচ্ছে একটা আইন প্রণয়ন পদ্ধতি, ন্যায়পাল। এবং অর্থবিল 81 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে অর্থবিল নিয়ে।
এবং 93 অনুচ্ছেদ দ্বারা বলা হয়েছে অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা, অর্থাৎ অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা হচ্ছে 93 অনুচ্ছেদে বলা হয়েছে। দুঃখিত, এই বিভাগ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমরা অবশ্যই জানতে হবে আমাদের। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য বয়স 25 বছর, অর্থাৎ সংসদ সদস্য একজন সংসদ সদস্য হতে গেলে, সেটা হোক প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী, তার কিন্তু 25 বছর হতে হবে। এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো হচ্ছে অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কিন্তু রাষ্ট্রপতি, অর্থাৎ একটা দেশের অধ্যাদেশ ও প্রণয়ন ও জারি করতে পারেন কিন্তু রাষ্ট্রপতি। যার সম্মতি ছাড়া কোনো বিল পাশ করা যায় না তিনি হচ্ছে রাষ্ট্রপতি, অর্থাৎ যে কোনো বিল পাশ করতে গেলে কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষর কিংবা রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন হয়। জাতীয় সংসদের অধিবেশনের আহ্বান করেন কিন্তু রাষ্ট্রপতি, অর্থাৎ কোনো একটা জাতীয় সংসদের অধিবেশনের জন্য প্রথম আহ্বান জানান কিন্তু রাষ্ট্রপতি। এরপরে কাস্টিং ভোট, অর্থাৎ কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট বা কাউন্টিং ভোট, অর্থাৎ দেখা যায় যে কোনো একটা আইন পাশ হওয়ার জন্য ভোটে নির্বাচন করা হয়েছে, সংসদ সদস্যদের দ্বারা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই আইনটা পাশ করার জন্য আমি ধরে নিলাম যে একটা পক্ষ সংসদ সদস্য 30 জন ভোট প্রদান করলে হচ্ছে ওই আইনের পক্ষে, আর 30 জন ভোট প্রদান করলে হচ্ছে ওই আইনের বিপক্ষে। তখন কিন্তু ওই আইনটা প্রণয়ন করার জন্য বা বাতিল করার জন্য একটি ভোটের প্রয়োজন, তখন সেটি স্পিকার প্রদান করতে পারেন, অর্থাৎ স্পিকার সেই ভোটটি প্রদান করার মধ্য দিয়ে আইনটি চাইলে পাশ করতে পারেন, আবার চাইলে বাতিলও করতে পারেন। এটা হচ্ছে কাস্টিং ভোট, অর্থাৎ ভোট যখন সমান হয়ে যায় তখন কিন্তু কাস্টিং ভোটটার প্রয়োজন হয়। সংক্ষেপে এই কথাটা এখানে বলা আছে, সংসদ সদস্যদের সিদ্ধান্ত গৃহীত উপস্থিত ও ভোটদানকারী সদস্য সংখ্যা গরিষ্ঠ ভোটে, তবে যদি ভোটের সংখ্যা সমান হয় সেক্ষেত্রে গৃহীত হওয়া নির্ধারক ভোটের প্রয়োজন হয়, তখন কাস্টিং ভোট বলা হয়। এই ভোট প্রদান করতে গেলে সংসদ সদস্য সভাপতি তথা স্পিকার, অর্থাৎ এই কাস্টিং ভোট প্রদান করতে পারেন কিন্তু স্পিকার, এটা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে রাষ্ট্রপতি সুপারিশ ব্যতীত সংসদে উপস্থাপন করা যাবে না, অর্থাৎ অর্থবিল রাষ্ট্রপতি সুপারিশ ব্যতীত সংসদে উপস্থাপন করা যাবে না, পাস তো করা যাবে না। পাস তো অবশ্যই পাস করতে, একটা অর্থবিল পাস করার জন্য অবশ্যই রাষ্ট্রপতির সুপারিশ বা রাষ্ট্রপতির পরামর্শ লাগবে অথবা রাষ্ট্রপতির সম্মতি লাগবে, কিন্তু এটা উপস্থাপন করা যাবে না যদি রাষ্ট্রপতি না চায়। এরপরে সরকারি বিল মন্ত্রিপরিষদের সদস্যদের দ্বারা উপস্থাপিত বিল, অর্থাৎ সরকারি বিল যেগুলো সেগুলো মন্ত্রিপরিষদ এখানে একটা কথা বলা হয়েছে, সরকারি বিল মন্ত্রিপরিষদের সদস্যদের উত্থাপিত বিল, অর্থাৎ সরকারি বিলগুলো উত্থাপন করে মন্ত্রিপরিষদের সদস্যরা, আর বেসরকারি বিলগুলো উত্থাপন করেন, যেটা আমি দাগাইনি, সেটা হচ্ছে মন্ত্রিপরিষদের সদস্য ব্যতীত অন্য সংসদ সদস্য কর্তৃক উত্থাপিত ব্যক্তি। অর্থাৎ এখানে মন্ত্রিপরিষদ সদস্য বিল আর হচ্ছে মন্ত্রিপরিষদের সদস্য ব্যতীত অন্য সদস্য কারা, অর্থাৎ যারা এমপি আছেন তারা হচ্ছে সাধারণ সদস্য, আর হচ্ছে যারা মন্ত্রী আছেন, এমপি থেকে মন্ত্রী করা হয়েছে যাদের, কৃষি শিল্পমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, এই ধরনের মন্ত্রীরা হচ্ছে সরকারি বিলগুলো পাশ করেন, আর বেসরকারি যারা আছেন তারা কিন্তু বেসরকারি বিলগুলো পাশ করেন। এখন আমরা কথা বলবো ষষ্ঠ অধ্যায় নিয়ে। ষষ্ঠ অধ্যায় কিন্তু বিচার বিভাগ, 94 থেকে 117 অনুচ্ছেদ পর্যন্ত এই ষষ্ঠ বিভাগ গঠিত। 94 পরিচ্ছেদে বলা হয়েছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, অর্থাৎ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা কিন্তু এই 94 অনুচ্ছেদের কথা বলা হয়েছে। ষষ্ঠ অধ্যায়ের 94 অনুচ্ছেদ, বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। বিভাগ হচ্ছে দুইটি, একটা হচ্ছে আপিল বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট। দুইটাই বিভাগ নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্ট গঠিত। বিচারক বা নিয়োগ, যদি বিচার বিভাগে বিচারক বা নিয়োগ প্রক্রিয়া কিন্তু কিরকম হবে সেটা আমরা এখন জানবো। বিচারক নিয়োগ, অর্থাৎ প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিগণ নিযুক্ত রাষ্ট্রপতি কর্তৃক, অর্থাৎ প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিয়োগ করবে কিন্তু রাষ্ট্রপতি। এরপর বিচারক নিয়োগের ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই লক্ষ্য করতে হবে, সেগুলো হলো অবশ্যই বিচারক নিয়োগের ক্ষেত্রে মাথায় রাখতে হবে বাংলাদেশের নাগরিক হতে হবে, তারা অবশ্যই বাংলাদেশের নাগরিক হবে। সুপ্রিম কোর্টের অন্তত 10 বছর অ্যাডভোকেট হতে হবে, সুপ্রিম কোর্টের 10 বছরের অ্যাডভোকেট হতে হবে। এরপরে বিষয় হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে অন্তত 10 বছর বিচার বিভাগীয় পদে প্রতিষ্ঠান করতে হবে, অর্থাৎ বিচারক নিয়োগের ক্ষেত্রে এই তিনটে বিষয় অবশ্যই থাকতে হবে, তারপরেই সে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবেন। 108 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট, অর্থাৎ কোর্ট অফ রেকর্ড, সুপ্রিম কোর্টে কোর্ট অফ রেকর্ড বলা হয়, এখানে বলা হয়েছে 108 নম্বর অনুচ্ছেদে।
অধস্তন আদালতের প্রতিষ্ঠানসমূহ 114 অনুচ্ছেদে বলা হয়েছে অধস্তনের আদালত সমূহের প্রতিষ্ঠা নিয়ে, অর্থাৎ অনেকগুলো অধস্তন আদালত রয়েছে যে আদালতগুলোর কথা ওখানে বলা হয়েছে। 117 অনুচ্ছেদে বলা হয়েছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনাল অর্থাৎ প্রশাসনিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা, নিয়ম নীতি, রুলস, এগুলো নিয়ে কথা বলা হয়েছে 117 অনুচ্ছেদে। আসলে এখানে অনেকগুলো পরিচ্ছেদ আছে, এখানে যেগুলো মিনিমাম খুবই প্রয়োজন সেগুলো দেওয়া আছে। এর ভিতর থেকে আবার আমি ইয়েলো, বোল্ড কালার এবং রেড কালার দিয়ে আরো ক্লিয়ার করে দিচ্ছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের আসলে লাগবে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হচ্ছে 67 বছর। সংবিধানের ব্যাখ্যাকরণ ও অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ সংবিধানের যে কোনো ব্যাখ্যাকরণ, তত্ত্বের ব্যাখ্যাকরণ বা আইনের ব্যাখ্যাকরণ কিংবা একমাত্র অভিভাবক বলা যায় সুপ্রিম কোর্টকে। সাংবিধানিক আইনের ব্যাখ্যা হচ্ছে সুপ্রিম কোর্টেই করা হবে, তবে আইন প্রণয়ন করবে জাতীয় সংসদ, অর্থাৎ সুপ্রিম কোর্টের সংবিধানে যে কোনো আইন প্রণয়ন করবে কিন্তু জাতীয় সংসদ, মন্ত্রী পরিষদরা অথবা এমপিরা, কিন্তু সংবিধানের আইনের ব্যাখ্যা করবে কিন্তু সুপ্রিম কোর্ট। এরপর আমরা আসলাম সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে নির্বাচন, অর্থাৎ আমাদের জাতীয় নির্বাচন এবং যে স্থানীয় নির্বাচন, পৌরসভা, সিটি কর্পোরেশনের যে নির্বাচন, এই সকল নির্বাচনের কিন্তু কার্যক্রম এই সপ্তম অধ্যায় নিয়ে গঠিত। তাহলে সপ্তম অধ্যায়ে 118 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা, অর্থাৎ নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা কিভাবে হয়েছে, নির্বাচন কমিশনের প্রতিষ্ঠার যে বিষয়গুলো, প্রধানকে, এই সব কিছু কিন্তু এখানে 118 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে। এরপরে 121 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রতিটি এলাকার জন্য একটি মাত্র ভোটার তালিকা, অর্থাৎ প্রতিটি এলাকার জন্য একটি মাত্র ভোটার তালিকা থাকবে, যেখানে সকল ভোটাধিকারের নাম এবং তথ্যাবলী দেওয়া থাকবে। তারপর এখানে আরো বেশ কিছু বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে 121 নম্বর অনুচ্ছেদে নির্বাচন পরিচালনার দায়িত্ব এবং নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকবে হচ্ছে প্রধান নির্বাচন কমিশনারের হাতে। প্রধান নির্বাচন কমিশনার, অর্থাৎ একটা নির্বাচন কমিশনের একজন প্রধান থাকবেন, তার নাম হচ্ছে নির্বাচন কমিশনার। তিনি বিভিন্ন জনকে দায়িত্ব বন্টন করে দিবেন এবং তার বন্টিত দায়িত্ব অনুযায়ী কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কার্যক্রম পরিচালিত হবে। এইবারে নির্বাচন কমিশনারের যে মেয়াদকাল সেগুলো হচ্ছে 5 বছর, অর্থাৎ একজন নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন এখন এর মেয়াদ হচ্ছে 5 বছর, যেটা 38তম বিসিএস এসেছিল। এবং নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি, অর্থাৎ নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ দেন কিন্তু রাষ্ট্রপতি কিন্তু এই নির্বাচন কমিশনারদের কিন্তু নিয়োগ দেন। ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, অর্থাৎ একজন মানুষ 18 বছর হলে কিন্তু ভোট প্রদান করতে পারবে, সেটা আমরা সবাই জানি। অষ্টম অধ্যায়ে আমরা আসলাম। অষ্টম অধ্যায়ে বলা হয়েছে মহা হিসাব নিরীক্ষক বা নিয়ন্ত্রক, অর্থাৎ সবকিছু একটু মহা হিসাব নিরীক্ষক থাকবেন। 127 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠা, অর্থাৎ মহা হিসাব নিরীক্ষক কিভাবে এটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, এটার প্রতিষ্ঠানটা কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই বিষয়ে গিয়ে, এবং এই পদের নিয়োগ দেন কিন্তু রাষ্ট্রপতি এবং মেয়াদকাল হচ্ছে 5 বছর। এই বিষয়টা একটু জানতে হয়। এরপরে বাংলাদেশের কর্মবিভাগ। বাংলাদেশের কর্মবিভাগের কথা বলা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের কর্মবিভাগ কিন্তু মানে হচ্ছে একটা দেশ পরিচালনার অঙ্গশক্তি, অর্থাৎ একটা দেশের পরিচালনার মূল সোর্স কিন্তু কর্মী বা মানুষ। এখন এদের নিয়োগ প্রদানের দায়িত্ব কিন্তু দ্বিতীয় পরিচ্ছেদে বলা হয়েছে, নবম অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদে বলা হয়েছে সরকারি কর্ম কমিশন, অর্থাৎ সরকারি কর্ম কমিশন কিন্তু যোগ্য এবং দক্ষ প্রার্থীকে যথাযথ স্থানে বসিয়ে কার্য পরিচালনার সুযোগ করে দিবেন। এটা সরকারি কর্ম কমিশন বা পিএসসির কাজ। পিএসসি কিন্তু বিসিএস নিয়োগ দেন, সেটা আমরা সবাই জানি। বিসিএস পরীক্ষা পরিচালনা করেন কিন্তু পিএসসি। এছাড়াও পিএসসি শুধু বিসিএস নয়, আরও একাধিক নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন। তাহলে 137 অনুচ্ছেদ, এই 109 অধ্যায়ের 137 অনুচ্ছেদে বলা হয়েছে কমিশন প্রতিষ্ঠা 40তম বিসিএস যেটা এসেছিল। এই পিএসসি বা সরকারি কর্ম কমিশন কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিন্তু নবম অধ্যায়ের 137 অনুচ্ছেদে। সদস্য নিয়োগ, অর্থাৎ এই পিএসসি সদস্য নিয়োগ কিভাবে হন, এই পিএসসি সদস্যগুলো নিয়োগ হয় অবশ্যই প্রধান, মানে পিএসসির প্রধান নিয়োগ হয় কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক। রাষ্ট্রপতি একজন পিএসসি সদস্যকে নিয়োগ দিতে পারেন। বাংলাদেশের রাষ্ট্রীয়, অর্থাৎ আরও কিছু যোগ্যতা দরকার। বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে 20 বছরের বা তার বেশি সময় সরকারি কোনো কর্মপদে অধিষ্ঠিত ছিলেন, অর্থাৎ একজন সরকারি কর্ম কমিশনের প্রধান তিনি অবশ্যই কোনো রাষ্ট্রীয় সীমানার, আমাদের দেশের বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যেই কোনো একটা পদে তার 20 বছরের অধিক সময়ের অভিজ্ঞতা থাকতে হবে, এই বিষয়তে বলা হয়েছে। এবং
এই পদের মেয়াদ কিন্তু 5 বছর এবং বয়স হচ্ছে 65 বছর, অর্থাৎ 5 বছর মেয়াদে তিনি থাকতে পারবেন। বয়সসীমা হচ্ছে 65 বছর, অর্থাৎ 65 বছর পর্যন্ত তিনি তার তার বয়স 65 বছর হলে কিন্তু তার চাকরির মেয়াদ শেষ হবে, অর্থাৎ কিন্তু তিনি এই পদে 5 বছর পর্যন্ত অধিষ্ঠিত থাকতে পারবেন। তবে যদি 65-র অধিক হয় তিনি এই পদে বহাল থাকতে পারবেন না। এরপরে নবম অধ্যায়ে ক বিভাগ, এটা হচ্ছে জরুরি বিধানাবলী, অর্থাৎ 141-এর ক তে বলা হয়েছে জরুরি অবস্থা ঘোষণা, অর্থাৎ একটা দেশে অনেক সময় ক্ষমতাময় পরিবেশ সৃষ্টি হতে পারে কিংবা দেশের গোলযোগ কিংবা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তখন জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে 141 অনুচ্ছেদে বলা হয়েছে। এরপরে 141-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে এবং 141-এর গ তে বলা হয়েছে জরুরি অবস্থা সময় মৌলিক অধিকার সমূহ স্থগিতকরণ, অর্থাৎ 141-এর ক তে বলা হয়েছে জরুরি অবস্থা ঘোষণা এবং গ তে বলা হয়েছে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিতকরণ, অর্থাৎ যে তখন সরকার চাইলেই কিন্তু জনগণের মৌলিক অধিকার সমূহ স্থগিত রাখতে পারে, মানে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, যে আমাদের যে মৌলিক অধিকার সমূহ রয়েছে সেই অধিকারগুলো চাইলে সাময়িক সময়ের জন্য স্থগিত করতে পারেন। দশম ভাগ সংবিধান সংশোধন, অর্থাৎ দশম ভাগে বলা হয়েছে সংবিধান সংশোধন বিষয়ে। সংশোধনের জন্য প্রয়োজনীয় ভোট ও সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ সরকার চাইলে সংবিধান সংশোধন করতে পারে যদি দেশের প্রয়োজনে বা সাময়িক পরিস্থিতির কারণে সংবিধান সংশোধন করতে পারেন। তবে সংসদ সদস্যদের 2/3 ভোটের প্রয়োজন হয়, অর্থাৎ সংবিধানের যে আইন সেগুলো চেঞ্জ করতে পারে অথবা নতুন করে আইন প্রতিষ্ঠাপিত করতে পারে, তখন এটার প্রয়োজন হয় 2/3 ভোট। 2/3 ভোটের মাধ্যমেই একটা আইন সংশোধন করতে পারে অথবা সংবিধান সংশোধন করার যোগ্যতা থাকবে। এরপর একাদশ অধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হয়েছে। তার মধ্যে 145 যেটা আছে সেটা হচ্ছে চুক্তি ও দলিল। বিভিন্ন রকম চুক্তি ও দলিল নিয়ে কথা বলা হয়েছে, বিভিন্ন দেশীয় এবং বিদেশি চুক্তি, এই চুক্তিগুলো এবং দলিলগুলো নিয়ে কথা বলা হয়েছে। 145-এর ক তে বলা হয়েছে আন্তর্জাতিক চুক্তি, অর্থাৎ 145-এর বলা হয়েছে শুধুমাত্র চুক্তি ও দলিল নিয়ে। 145-এর ক তে বলা হয়েছে আন্তর্জাতিক চুক্তি, অর্থাৎ আন্তর্জাতিক যেগুলো চুক্তি আছে যেমন তিস্তা চুক্তি, ফারাক্কাবাদ চুক্তি এবং অন্যান্য আরো অনেকগুলো চুক্তি আছে, এই চুক্তিগুলো। এরপর হচ্ছে 146-এ বাংলাদেশের নামে মামলা, অর্থাৎ বাংলাদেশের নামে মামলা করতে চাইলে কেউ সে বাংলাদেশের নামে মামলা করতে পারবে 146তম অনুচ্ছেদ অনুসারে। এরপরে 148 বলা হয়েছে পদের শপথ, অর্থাৎ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অন্যান্য মন্ত্রী পরিষদরা, বিচারপতি কিংবা অন্যান্য আরো লোয়ার বা হায়ার পদে যারা পদশোভন পান তখন তাদের শপথ পাঠ করতে হয়। এই পদের শপথ নিয়ে 148 অনুচ্ছেদে বলা হয়েছে। এটা কিন্তু একাদশ ভাগ বা একাদশ অধ্যায়। এরপরে 153 সর্বশেষ অনুচ্ছেদ আমাদের 153 অনুচ্ছেদে বলা হয়েছে প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ, অর্থাৎ এই সংবিধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান এই বিষয় নিয়ে বলা হয়েছে, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান যেটি 16 ডিসেম্বর 1972 সালের এই সংবিধানটা প্রবর্তন হয়। এটা সংবিধানের বিভিন্ন কিছুর উল্লেখ এবং নির্ভরযোগ্য পাঠ, এটা কি ভাষায় পাঠ করা যাবে, বাংলা এবং ইংরেজি, এই বিষয়ে একাধিক বিষয় নিয়ে এখানে কথা বলা হয়েছে। সংবিধান পাঠ করা যাবে দুটি ভাষায়, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে কি ইংরেজি। তবে ইংরেজিতে অনুদিত এটি পাঠ করতে হবে কোনো বিশেষ প্রয়োজনে, তবে বাংলাটা সবসময় বা সর্বাক্ষণিক পাঠ করা যাবে। এরপরে কিছু প্রস্তাবনা, আমরা এখন আরো কিছু অতিরিক্ত, আমাদের কিন্তু মূল সংবিধান অনুচ্ছেদগুলো শেষ, তবে বেশ কিছু বিষয় যেগুলো আমাদের জানা দরকার সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। প্রস্তাবনা আছে একটি, সেই প্রস্তাবনাটা কি? প্রস্তাবনাটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ সংবিধানের শুরুতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কিন্তু শুরু হয়, অর্থাৎ সংবিধান শুরু হয় কিন্তু প্রস্তাবনা দিয়ে। যদি বলা হয় কোনো প্রশ্নে সংবিধান কি দিয়ে শুরু হয়েছে, তখন প্রস্তাবনা বলা যায় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। সংবিধানে তফসিল রয়েছে কিন্তু 60টি, সংবিধানের তফসিল 60টি, যেটি 39তম বিসিএসে এসেছিল। এই তফসিলগুলো কি? সংবিধানের শেষ 60টি তফসিল দিয়ে কিন্তু সংবিধান তফসিল গঠিত। আমরা একটু তফসিলগুলো করব। প্রথম তফসিল হচ্ছে অন্যান্য বিধান সত্ত্বেও
কার্যকর আইন। অন্যান্য বিধান সত্ত্বে কার্যকর আইন। প্রথম তফসিল। দ্বিতীয় তফসিল হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন বিলুপ্ত। দ্বিতীয় তফসিল হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন বিলুপ্ত। তৃতীয় তফসিল হচ্ছে শপথ ঘোষণা। চতুর্থ তফসিল হচ্ছে ক্রান্তীয় অস্থায়ী বিধানাবলী। পঞ্চম তফসিল হচ্ছে 1971 সালের 7ই মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমানের ঢাকার রেসকোর্স ময়দানে 40তম বিশেষ ছিল। এখানে আমি যেগুলো এখন দাগাই দিব সেগুলো গুরুত্বপূর্ণ। এই যে পঞ্চম পরিচ্ছেদ, প্রথম তফসিলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। এরপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, এবং পঞ্চম হচ্ছে 1971 সালে 7ই মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমান কর্তৃক ঢাকার রেসকোর্স ময়দান হতে এই ভাষণটিকে পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে, যে 40তম বিশেষ ছিল। ষষ্ঠ তফসিলে স্বাধীনতার ঘোষণা 1971 সালের 26শে মার্চের ঘোষণাকে প্রথম প্রহরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের যে ঘোষণা, এটাকে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং সপ্তম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র, অর্থাৎ 10 এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় মন্ত্রিসভা গঠনের সময়, সেই তফসিলের কথা বলা হয়েছে। সেটা হচ্ছে সপ্তম তফসিল। অর্থাৎ এই 7টি তফসিল নিয়ে কিন্তু সংবিধান গঠিত, যেটি 40তম বিসিএসে এসেছিল। এই তফসিলগুলো কিন্তু বেশি আসে পরীক্ষায়। এখন আমরা দেখব বাংলাদেশের সংবিধানের 4টি মূলনীতি ছিল, সেগুলো হচ্ছে 1972 সালের সংবিধানের মূলনীতি ছিল। পরে পঞ্চম সংশোধনী দ্বারা প্রবর্তিত মূলনীতি, যেগুলো যে সংশোধন করে যে মূলনীতিগুলো পরিবর্তন করা হয়েছিল, সেগুলো হচ্ছে ধর্মনিরপেক্ষতার বদলে ছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। আর দ্বিতীয় পরিচ্ছেদটা টিকে ছিল। তৃতীয় পরিচ্ছেদটা টিকে ছিল। চতুর্থ পরিচ্ছেদটা সমাজতন্ত্রের একটু চেঞ্জ হয়, সেটা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে এটি একটু পরিবর্তন হয়। তবে মূল যে বৈশিষ্ট্য সেটা পরিবর্তন হয় ধর্মের ক্ষেত্রে। যে 1972 সালের যে মূলনীতি ছিল, এই মূলনীতিটা পরিবর্তন করে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পঞ্চম সংশোধনীতে আনা হয়েছিল। এরপরে আমরা এখন দেখব বিভিন্ন পদে নিয়োগ প্রাপ্তির ন্যূনতম বয়স। আমরা যদি এগুলো একটু আগে পড়েছিলাম, তারপরে একটু গুছিয়ে নেওয়ার জন্য এই তথ্যগুলো কেউ চাইলে স্কিপ করে যেতে পারেন। রাষ্ট্রপতি 35 বছর বয়স, এটা 38তম বিসিএস এসেছিল। প্রধানমন্ত্রী 25 বছর বয়স, এটা হচ্ছে 29তম বিসিএস এসেছিল। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সবগুলো 25 বছর বয়স। স্পিকার 25 বছর বয়স। সংসদ সদস্য 25 বছর বয়স। ভোটাধিকার 18 বছর বয়স। এখানে শুধু আমরা দেখতে পেলাম বিভিন্ন পদে নিয়োগ প্রাপ্তির ন্যূনতম বয়স। এগুলো হচ্ছে 35 বছর হচ্ছে রাষ্ট্রপতির ক্ষেত্রে, আর বাকিদের ক্ষেত্রে 25 বছর হলেই চলে। আর ভোটাধিকারের ক্ষেত্রে 18 বছর বয়স। তবে আরেকটা বিষয় ছিল, এখানে প্রধান বিচারপতি অবসরের বয়সসীমা হচ্ছে 67 বছর। প্রধান বিচারপতি তিনি চাইলে তিনি অবশ্যই 67 বছর বয়সে অবসর নিতে পারবেন। তাহলে 67 বছর বয়সে প্রধান বিচারপতি অবসর নিতে পারবেন। শপথ গ্রহণের ক্ষেত্রে কিছু বিষয় থাকে, যেগুলো আমরা সংবিধানে একটু আগে বললাম। যিনি শপথ পড়ান এবং যাদের শপথ পাঠ করান, যিনি শপথ পাঠ করান তিনি হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে কাকে শপথ পাঠ করাতে পারেন? প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি। তাহলে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার ও প্রধান বিচারপতিকে কিন্তু রাষ্ট্রপতি শপথ পড়ান। এরপর স্পিকার শপথ পড়ান কিন্তু সংসদ সদস্যদের এবং রাষ্ট্রপতিকে। অর্থাৎ যে সংসদ সদস্য ছিলেন যারা এমপি, তাদেরকে কিন্তু স্পিকারের শপথ পড়ান এবং রাষ্ট্রপতিকেও কিন্তু স্পিকারের শপথ পড়ান। প্রধান বিচারপতি যাদের শপথ পড়ান, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন ও অন্যান্য নির্বাচন কমিশনার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনারের চেয়ারম্যান ও সদস্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ও হাইকোর্ট বিভাগের বিচারপতি। অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার, মহাহিসাব নিরীক্ষক, নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, সদস্য ও অন্যান্য যারা সদস্য আছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এবং হচ্ছে হাইকোর্টের যে বিচারপতি আছে, ওদের সবাইকে শপথ পড়ান কিন্তু এই প্রধান বিচারপতি। কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে: জাতীয় সংসদ, সচিবালয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল, নির্বাচন কমিশনার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ দপ্তর, সরকারি কর্ম কমিশন। 1, 2, 3, 4, 5 এই 5টি প্রতিষ্ঠান হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, যেগুলো সংবিধানের প্রতিটি ধারা দ্বারা মূল্যায়িত বা নির্ণীত বা নির্ধারণ হয়। সংবিধানের ধারা ব্যতীত কোনো কার্যক্রম সম্পাদন করতে পারে না, এগুলো বলা হয় সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক বিভিন্ন পদ রয়েছে, সে পদগুলো হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, অন্যান্য উপমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, সংসদ সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, ন্যায়পাল, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, মহাহিসাব নিরীক্ষক,
সরকারি কর্ম কমিশনের সভাপতি ও সদস্যগণ। এগুলো হচ্ছে সাংবিধানিক পদ সমূহ, অর্থাৎ এই পদগুলো সংবিধানের নিয়ম অনুসারেই পরিচালিত, নিয়ন্ত্রিত ও নিয়োগপ্রাপ্ত হন। এখন আমরা আলোচনা করব সংবিধানের বিভিন্ন প্রকার সংশোধন। এই পর্যন্ত প্রায় 17টি সংশোধন হয়েছে, অর্থাৎ সংবিধানের 17টা সংশোধনের মধ্য দিয়েই আজকের সংবিধান। প্রথম সংশোধন হয় 1973 সালে, যেটি সংসদে পাশ হয়, এবং এই বিষয়বস্তু ছিল হচ্ছে যুদ্ধাপরাধী সহ অন্যান্য গণবিরোধী বিচার নিশ্চিত করা, এবং উত্থাপনকারী ছিলেন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর। অর্থাৎ 1973 সালের 15 জুলাই তখন ছিলেন বঙ্গবন্ধু শাসনামল। এই বঙ্গবন্ধু শাসনামলে 1973 সালের 15 জুলাই এটি উত্থাপন করা হয়, এবং এটি পাশ করা হয় হচ্ছে সংসদে পাশ হয় 1973 সালের 15 জুলাই, এবং উপস্থাপনকারী ছিলেন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর। বিষয়বস্তু ছিল যুদ্ধাপরাধী সহ অন্যান্য গণবিরোধী আন্দোলনের বিচার করা। অর্থাৎ 1971 সালের মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধাপরাধী ছিল এবং গণবিরোধী সরকারের বিরুদ্ধে বা জনগণের বিরুদ্ধে এবং যুদ্ধের বিরুদ্ধে অপশক্তি সৃষ্টি করেছিল বা যুদ্ধে বাধা প্রদান করেছিল, তাদের বিচার কার্যক্রম নিশ্চিত করা। দ্বিতীয় সংশোধনী ছিল জরুরি অবস্থা ঘোষণা। অর্থাৎ দ্বিতীয় সংশোধনী হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা, যেটা হয়েছিল বাংলাদেশ ভারত সীমা অনুযায়ী বেরুবাড়ি ভারতের নিকট হস্তান্তর। অর্থাৎ দ্বিতীয় সংশোধনী হয়েছিল জরুরি অবস্থা ঘোষণা, দ্বিতীয় সংশোধনী হয়েছিল জরুরি অবস্থা ঘোষণা। এই বিষয়টা নিয়ে অনেক সময় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। জরুরি অবস্থা ঘোষণা করার সময় মৌলিক অধিকার স্থগিতকরণ বিষয়টা তখন এই সংশোধনীর মাধ্যমে আনা হয়। তৃতীয় সংশোধনী হয় হচ্ছে বাংলাদেশ ভারত সীমানা অনুযায়ী বেরুবাড়ি ভারতের নিকট হস্তান্তর। অর্থাৎ একটি দেশের কোনো স্থান বিনিময়ে কিন্তু সংবিধানে এই কথাগুলো বলা ছিল না, তাই বাংলাদেশ ও ভারতের সীমান্ত অনুযায়ী বেরুবাড়ি ভারতের নিকট হস্তান্তর এই তৃতীয় সংশোধনীতে মাধ্যমে কিন্তু এই বেরুবাড়ি ভারতের নিকট হস্তান্তর করা হয়। চতুর্থ সংশোধনী হচ্ছে সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু। বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি, যেটা হচ্ছে বাকশাল নামে পরিচিত। অর্থাৎ এই 4টি সংশোধনী আমরা দেখলাম কিন্তু বঙ্গবন্ধুর আমলেই করা। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত তার শাসনামল পরিচালনা করেছিল। তার শাসনামলে এই 4টি সংশোধনী আমরা দেখতে পেলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এবং চতুর্থ সংশোধনীটা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি। অর্থাৎ সংসদে কোনো সদস্য দ্বারা আর দেশ পরিচালিত হবে না, কোনো আইন পরিচালিত হবে না, রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি। রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে। এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি, অর্থাৎ অনেকগুলো দলের পরিবর্তে একটা দল থাকবে, সেই একটা দলেই কিন্তু দেশ পরিচালনা করবে। অর্থাৎ এই একটা দল হচ্ছে বাকশাল, অর্থাৎ বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ। কৃষক ও শ্রমিক লীগ এই একটাই হচ্ছে বাকশাল। এই বাকশালের মাধ্যমে কিন্তু একটি দেশ পরিচালনা হবে, যেটার কারণে ধারণা করা যায় যে এই বাকশাল গঠন করার কারণে কিন্তু ক্ষোভে এবং অন্যান্য কারণে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এরপরে আমরা যা বলছি পঞ্চম সংশোধনী কিন্তু 1979 সালের 6 এপ্রিল জিয়াউর রহমান। এই পঞ্চম সংশোধনীতে করা হয় জিয়াউর রহমানের অধীনে, অর্থাৎ 1979 সালের 6 এপ্রিল। এটার ঘটনা প্রবাহ ছিল 1975 সালের 15 আগস্টে সামরিক অভ্যুত্থানের পর থেকে 1979 সালের 5 এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের যাবতীয় কর্মকাণ্ডে বৈধতা প্রদান। অর্থাৎ 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মাধ্যমে সামরিক অভ্যুত্থানের যে ছিল সেটা ছিল 1979 সাল পর্যন্ত। এই 1979 সালের 5 এপ্রিল পর্যন্ত সামরিক শাসনের যাবতীয় কর্মকাণ্ড এগুলো বৈধতা, যাতে পরবর্তীতে এই ধরনের এই সামরিক শাসনের কোনোরকম ভুল ত্রুটি কিংবা দোষ বের করতে না পারে এবং যাতে শাস্তি প্রদান করতে না পারে এই সামরিক শাসনের বৈধ। অর্থাৎ এক কথা যদি বলতে চাই, বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার বিচার না হওয়ার জন্যই এবং এর পরবর্তীতে বিশৃঙ্খলা, অরাজনৈতিক কাজ কারবার এবং রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য যদি যাতে ভবিষ্যতে কোনো বিচার কার্যক্রম সম্পাদন করা না যায় এবং যুদ্ধাপরাধী এবং বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকারীদের যাতে বিচার না হয়, সেজন্যই হচ্ছে জিয়াউর রহমান কর্তৃক এই সংশোধনীটা করা হয়। 1979 সালের 5 এপ্রিল পর্যন্ত সকল কর্মকাণ্ডে বৈধতা দান করা হয়।
এরপরে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ পরিবর্তন, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ পরিবর্তন করা হয় এই 1978 সালের দ্বিতীয় ঘোষণা বলে। এবং সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম এই সংশোধনীতে আনা হয় 1978 সালের দ্বিতীয় ঘোষণাপত্রে। অর্থাৎ পঞ্চম সংশোধনীতে এই কয়েকটি দফা নিয়ে কথা বলা হয়, বিসমিল্লাহির রহমানির রাহিম এবং হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে, এবং এবং যাতে বঙ্গবন্ধু সপরিবারে হত্যার বিচার না হয় সেজন্য পঞ্চম সংশোধনী আনা হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সংশোধনীর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফার্স্ট ডিস্টোরশন অফ কনস্টিটিউশন, যেটা হচ্ছে 40তম বিসিএস ছিল। ফার্স্ট ডিস্টোরশন অফ কনস্টিটিউশন নামে পরিচিত হচ্ছে এই পঞ্চম সংশোধনীটি। এরপরে ষষ্ঠ সংশোধনী নিয়ে আমরা কথা বলবো। ষষ্ঠ সংশোধনীতে কথা বলা হয়েছে উপরাষ্ট্রপতির পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিতকরণ, অর্থাৎ উপরাষ্ট্রপতির পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের একটা বিধান, যা আগে তো এই বিধান ছিল না, পরে উপরাষ্ট্রপতি পদ থেকে যে কেউ রাষ্ট্রপতি হতে পারে, সেরকম একটা সংশোধনী এখানে দেওয়া হয়েছে। এরপরে সপ্তম সংশোধনীতে বলা হয়েছে 1982 সালের 24শে মার্চের পর থেকে 1986 সালের 9 মার্চ পর্যন্ত সামরিক শাসনের অধীনে যে সমস্ত আদেশ জারি করা হয় তার বৈধতা। অর্থাৎ সপ্তম সংশোধনীতে বলা হয়েছে 1982 সাল থেকে 1986 সালের 24শে মার্চের পর থেকে 1986 সালের 9 মার্চ পর্যন্ত সামরিক শাসনের অধীনে যে সকল সমস্ত আদেশ জারি হয়েছিল তার বৈধতা প্রদানের মাধ্যমে এটাই সপ্তম সংশোধনীতে আনা হয়েছে বা বলা হয়েছে। অষ্টম সংশোধনীতে বলা হয়েছে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের স্বীকৃতি, অর্থাৎ রাষ্ট্রধর্ম থাকবে ইসলাম, এটা হচ্ছে অষ্টম সংশোধনীতে আনা হয়েছে। এবং ঢাকার নামটা ঢাকা হবে, মানে আগে যে ঢাকা নাম ছিল DACCA সেটা হবে এখন DHKA। এটা 1982 সালে এই অষ্টম সংশোধনী আইনটি প্রণয়ন করা হয়। এবং বেঙ্গলির পরিবর্তে বাংলা এই শব্দটা আনা হয়, অর্থাৎ আগে ব্যবহার করা হয়তো বেঙ্গলি, এরপরে বাংলা সেটা ব্যবহার করা হয়। এখন কিন্তু আমাদের সবগুলো লেখাতে কিন্তু বাংলায় আমরা ব্যবহার করি BANGLA। এরপরে নবম সংশোধনী, রাষ্ট্রপতির নির্বাচনের সাথে উপরাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত, অর্থাৎ নবম সংশোধনীতে বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন এর সাথে উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান, যাতে দুইটা পদের একই সাথে নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং পদের মেয়াদ থাকবে 5 বছর। পদে কোনো ব্যক্তি একাধিক্রমে 2বারের মেয়াদের সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ 2বারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না। এরপর দশম সংশোধনীতে বলা হয়েছে মহিলাদের জন্য 30টি আসন আরো 10 বছরের জন্য সংরক্ষণ, অর্থাৎ বলা হয়েছে মহিলাদের জন্য সংসদে 30টি আসন আরো 10 বছরের জন্য সংরক্ষণ। 30টি আসন বাড়ানো হয়েছে এবং 10 বছরের জন্য সংরক্ষণের কথা এখানে এই সংশোধনীতে বলা হয়েছে। একাদশ সংশোধনীতে বলা হয়েছে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের শপথে ফিরে যাওয়ার বিধান, অর্থাৎ অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের শপথে ফিরে যাওয়ার যে বিধান, এই বিধানটা সম্পর্কে এই একাদশ সংশোধনীতে বলা হয়েছে। দ্বাদশ সংশোধনীতে বলা হয়েছে চতুর্থ সংশোধনীর বিপরীত, অর্থাৎ চতুর্থ সংশোধনীর বিপরীত মানে হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থার প্রবর্তন, অর্থাৎ রাষ্ট্রপতি একটা দেশ পরিচালনা করবেন না, বরং সংসদের সদস্যদের দ্বারা, সংসদের MP এবং মন্ত্রীদের দ্বারা একটি দেশের শাসন কার্যক্রম পরিচালিত হবে। সেটাই যেটা বঙ্গবন্ধু বাকশালের মধ্যে এনেছিল যে রাষ্ট্রপতি পরিচালনা করবে দেশ সংসদ সদস্যের বিপরীতে, সে সংশোধনীটা বিপরীতভাবে এখানে প্রবর্তন করা হয়েছে। রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় সরকারের শাসন ব্যবস্থার প্রবর্তন। এবং এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী পদ বিলুপ্ত, অর্থাৎ উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রী নামে কোনো পদ থাকবে না, শুধু প্রধানমন্ত্রী এবং শুধু রাষ্ট্রপতি পদ থাকবে। ত্রয়োদশ সংশোধনীতে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে 1996 সালের 27শে মার্চ এই বিলটি পাস হয়, এই সংশোধনীটি পাস হয়। অর্থাৎ ত্রয়োদশ সংশোধনীতে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার মানে হচ্ছে কোনো একটা নিরপেক্ষ সরকার, যে বিপক্ষ দলগুলো রয়েছে সেই দলগুলো নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ একটা নিরপেক্ষ সরকার থাকবেন, ওই সরকারের অধীনে কিন্তু
বিপক্ষ দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই তত্ত্বাবধায়ক সরকার দ্বারাই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এরপর হচ্ছে চতুর্থ সংশোধনী। চতুর্থ সংশোধনীতে বলা হয়েছে বেশ কয়েকটা ধারা নিয়ে, বেশ কয়েকটি বিষয় নিয়ে যেগুলো সংশোধন করা হয়েছে। মহিলাদের জন্য সংরক্ষিত আসন 45টি আসন আগামী 10 বছরের জন্য সংরক্ষণ, অর্থাৎ 30টি আসন ছিল এর আগে। পরে এই চতুর্থ সংশোধনীতে 45টি আসন থেকে 45টা আসন পর্যন্ত বাড়ানো হয়েছে এবং মেয়াদকাল বাড়ানো হয়েছে 10 বছর। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি সরকারি অফিস সহ নির্ধারিত প্রতিষ্ঠানে সংরক্ষণ, প্রদর্শন ইত্যাদি। অর্থাৎ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই দুইজনের প্রতিকৃতি অর্থাৎ ছবি প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সরকারি অফিস সমূহের মধ্যে টাঙানো রাখতে হবে, অর্থাৎ অফিস সমূহের সংরক্ষণ রাখতে হবে, এই বিষয়টা বলা হয়েছে। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বয়স 65 থেকে 67 বছর করা হয়েছে, অর্থাৎ 65 থেকে 67 বছর সুপ্রিম কোর্টের বিচারপতির বয়স বাড়ানো হয়েছে, কারণ অলরেডি সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি হতে কিন্তু দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, সেহেতু ওরা বেশি সময় পান না বলেই 65 থেকে 67 বছরে রূপান্তর করা হয়েছে। এরপরে আরেকটি হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বয়স নিয়োগ লাভের তারিখ হতে 5 বছর, অর্থাৎ মহাহিসাব নিরীক্ষকের বয়স এবং নিয়ন্ত্রকের বয়স লাভের 5 বছর থেকে 5 বছর, অর্থাৎ 5 বছর তারা যেদিন থেকে নিয়োগ পাবে সেদিন থেকে 5 বছর তারা ওই পদে থাকতে পারবেন এবং 65 বছর পর্যন্ত উত্তীর্ণ করুন, অর্থাৎ তাদের বয়স ছিল আগে 60 বছর পর্যন্ত সরকারি বয়স সীমা, পরে 65 বছর পর্যন্ত তাদের বয়স উত্তীর্ণ করা হলো। সরকারি কমিশন ও বা অন্যান্য সদস্যদের বয়স 62 থেকে 65 বছরে উন্নীত করুন, অর্থাৎ সরকারি কর্মচারীদের, সরকারি কর্ম কমিশন যারা পিএসসি অথবা বিসিএস এর কর্মচারীদের, বিসিএস এর মাধ্যমে কর্মচারী নিয়োগ দেন, কর্মকর্তা নিয়োগ দেন, তাদের বয়স 65 থেকে 65 বছর উন্নতি করা হলো, অর্থাৎ তাদের আগে ছিল 62 বছর, এখন 65 বছর পর্যন্ত উন্নীত করা হলো। এর আরেকটা বিষয় আমি জানি, সেটা হচ্ছে নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ করাতে স্পিকার ব্যর্থ হলে শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার, অর্থাৎ এমপি এবং হচ্ছে যারা বা সংসদ সদস্য এদের নির্বাচনে যদি স্পিকার কোনো কারণে উপস্থিত থাকতে না পারেন কিংবা স্পিকার অপারগতা প্রকাশ করেন, তখন নির্বাচন কমিশনার কিন্তু এদের শপথ পাঠ করাবেন, এই বিষয়টা নিয়ে বলা হয়েছে। এরপর পঞ্চদশ সংশোধনী পঞ্চদশ সংশোধনী মানে হচ্ছে এই সংশোধনীটা করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিল, অর্থাৎ এই পঞ্চদশ সংশোধনী 2011 সালে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল, অর্থাৎ কোনো তত্ত্বাবধায়ক সরকার থাকবেন না, নিরপেক্ষ সরকারের ব্যবস্থার মধ্য দিয়ে, অর্থাৎ নিরপেক্ষ সরকার কাঠামোর মধ্য দিয়ে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় কোনো আলাদা নিরপেক্ষ সরকার না থেকে বরং যে সরকার নির্বাচন পরিচালনা করছেন সেই সরকারের অধীনে কিন্তু নির্বাচন পরিচালনা করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে এই পঞ্চদশ সংশোধনীতে 2011 সালে। এরপরে নির্বাচনের আগে 90 দিনের মধ্যে সংসদ অধিবেশন বসার বাধ্যবাধকতা না রাখা, অর্থাৎ নির্বাচনের আগে 90 দিনের মধ্যে সংসদ সদস্যের অধিবেশন বসার বাধ্যবাধকতা না রাখা, অর্থাৎ সংসদ সদস্যের কোনো অধিবেশন হবে না 90 দিনে, নির্বাচনে শুরু হওয়ার 90 দিন আগে। এরপর পঞ্চদশ সংশোধনীতে আরো বেশ কয়েকটা দফা নিয়ে কথা বলেছেন, সেগুলো হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার সহ অনধিক 4 জনের নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠন, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনারের সাথে আরো 4 জন থাকবে নির্বাচন কমিশনার নিয়ে এই কমিশন গঠন করতে হবে। জাতির পিতার স্বীকৃতি ও প্রতিকৃতি সরকারি অফিস সহ নির্ধারিত স্থানে প্রতিষ্ঠান সংরক্ষণ প্রতিষ্ঠা, অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বীকৃতি এবং প্রতিকৃতি অফিস সহ নির্ধারিত স্থানে সরকারি যে বাসভবন কিংবা অফিস আদালত সবকিছুতে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং হচ্ছে ছবি লাগাইতে হবে বা স্থাপন করতে হবে। এরপরে সংরক্ষিত নারী আসন 45 থেকে 50 করা হয়েছে, অর্থাৎ সংরক্ষিত নারী আসন 45 থেকে, আগে 45 জন ছিল, এখন 50 জন বাড়ানো হয়েছে। এরপরে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম 3টি তফসিল সংযোজন। এরপর পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম যে 3টি তফসিল রয়েছে সেই তফসিলগুলো সংযোজন করা হয়েছে, যেগুলো আমি তাকে রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত জরুরি অবস্থার মেয়াদকাল 4 মাস, অর্থাৎ রাষ্ট্রপতি যদি কোনো জরুরি অবস্থা ঘোষণা করা সেটা সর্বোচ্চ 4 মাস পর্যন্ত এটার মেয়াদকাল থাকতে পারে। এরপরে 16 সংশোধনী, যেটা 2014 সালে সংশোধন হয়েছিল, সেই 16 সংশোধনী হচ্ছে বিচারপতিদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা জাতীয় সংসদে অর্পণ, অর্থাৎ বিচারপতিদের বাদ দেওয়ার ক্ষমতা থাকবে জাতীয় সংসদে সংসদ সদস্যদের দ্বারাই কিন্তু বিচারপতিদের বাদ দেওয়ার বা অভিশংসন করার ক্ষমতা অর্পণ করা হয়েছে। এরপর সপ্তদশ সংশোধনী 8 জুলাই 2011 সালে নারী আসন বহাল থাকবে 25 বছর পর্যন্ত, অর্থাৎ
এই সপ্তদশ সংশোধনী করা হয়েছে 2018 সালে, যেটি নারী আসন এটি বহাল থাকবে 25 বছর পর্যন্ত। 25 বছর পর্যন্ত নারী আসন বহাল থাকতে পারবে। এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে এটি সর্বশেষ পার্ট, সাংবিধানিক পদসমূহের ব্যক্তিবর্গ ও প্রথম। এখানে বর্তমানটা আমরা অ্যাভয়েড করবো, কারণ বর্তমানটা এই নোটের মধ্যে বর্তমানটা উল্লেখ নেই, সেহেতু আমরা বর্তমান বিষয়টা আমরা নোটের বাইরে থেকে কালেক্ট করবো নোটে, যে আমরা অতীতেরগুলো করবো, মানে এই প্রথম বিষয়বস্তুগুলোই পড়বো। তাহলে সাংবিধানিক রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 10 এপ্রিল 1971 সালে এটি শপথ পাঠ করা হয়, এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন যে হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। এরপরে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমদ। তিনি 10 এপ্রিল 1971 সালে শেখ মুজিবনগর সরকারের, এবং সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিন্তু মুজিবনগর সরকারের। এরপরে হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী আমরা জানি শেখ হাসিনা। এরপরে প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন হচ্ছে এম এস খন্দকার। তিনি হচ্ছেন প্রথম অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সরকারের অন্যতম প্রধান বিচারপতি। প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। তিনি হচ্ছে বঙ্গবন্ধু সরকারের প্রথম স্পিকার ছিলেন। বর্তমানে আমরা জানি শিরীন শারমিন চৌধুরী। এরপরে প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি আবু সাদাম মোহাম্মদ সাইম। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে, প্রধান বিচারপতি ছিলেন হচ্ছে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম এবং প্রধান বিচারপতি। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এম ইদ্রিস, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এম ইদ্রিস। এবং সরকারি কর্মকমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর কিউ এম বজলুল করিম। অর্থাৎ সরকারি কমিশনের চেয়ারম্যানের প্রথম ছিলেন তিনি ডক্টর কিউ এম বজলুল করিম। তিনি 1972 সালে 15 মে কমিশনের প্রধান চেয়ারম্যান ছিলেন। এইভাবে আমাদের সংবিধানটা সম্পূর্ণ শেষ করলাম। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। হয়তো এই ভিডিওটা করার সময় আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি আমার যা জানা এবং এই নোটে যা আছে তা গুছিয়ে বলার বা পড়ার। ধন্যবাদ সবাইকে।